এভরিওয়ান, আজকে আমরা করব দশম শ্রেণীর ৮ নম্বর অধ্যায় লম্ববৃত্তাকার চোঙ। লম্ববৃত্তাকার চোঙ দেখতে কেমন হয়? এই যে পেন স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ, অনেকটা এইরকম। তো এইরকম দেখতে ঘনবস্তু আমাদের জীবনে আরও আছে, যেমন জলের পাইপ, টিউবলাইট বা কোনো কৌটো। এখানে উদাহরণটা বুঝতে আমি এই কৌটোটা ব্যবহার করেছি। দেখো, এই ক্রিমের কৌটোটা দুটো মাথা বৃত্তের মতন এবং দুটো বৃত্তই কিন্তু সমান ক্ষেত্রফল বিশিষ্ট, একই সাইজের দুটো বৃত্ত, এবং এই পাশে এই পুরো বডিটা একটা বক্রতল। এই ধরনের বস্তুকেই আমরা লম্ববৃত্তাকার চোঙ বলবো। এই লম্ববৃত্তাকার চোঙের একটা ছবি আমি এঁকে নিয়েছি। দেখো, এই তলটা বৃত্ত আর এই তলটা বৃত্ত। বৃত্ত মানে ব্যাসার্ধ থাকবে, সেটাকে আমরা আর ধরেছি, এবং এই পাশে এই তিনটে যে দেখিয়েছি এগুলো সব উচ্চতা, সবুজ রঙের সব উচ্চতা, আর এই লাল রঙের এগুলো ব্যাসার্ধ। এইবার লম্ববৃত্তাকার চোঙের আমাদের সূত্র আছে কতগুলো। চ্যাপ্টারের অঙ্কগুলো করার জন্য আমাদের সূত্রগুলো খুব ভালো করে আগে শিখে নিতে লাগবে। তো করা যাক সূত্রগুলো। লম্ববৃত্তাকার চোঙের আমরা তিনটা সূত্র শিখব: পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল আর আয়তন। সূত্রগুলো শেখার আগে আমরা একটু বুঝে নিই পার্শ্বতলের ক্ষেত্রফল কি। এটা দেখো, চোঙাকৃতি বস্তুটা, এই যে পাশের যে বেঁকানো তলটা, এই তলটাকেই বলা হচ্ছে পার্শ্বতল। কোথাও কোথাও এটাকে বক্রতলও বলবে। যখনই জানতে চাইবে যে বক্রতলের ক্ষেত্রফল কত, তার মানে এই যে বেঁকানো যে তলটা, এই তলটা মানে পার্শ্বতলটার ক্ষেত্রফল জানতে চেয়েছে। যদি বলে সমগ্র তল, তার মানে এই বেঁকানো তলটা তো হবেই, তার সাথে এই মাথার যেই দুটো বৃত্ত আছে সেই দুটো তলও হবে। আর যদি আয়তন বলে, তার মানে এই পুরো চোঙের ভিতরে যতটা পরিমাণ জিনিস ঢুকানো যায়, মনে করো জল বা কোনো বালি বা ভিতরে কোনো কিছু ভরলাম বা বায়ু আছে, এটাকেই বলবে হচ্ছে তার আয়তন। তো সূত্রগুলো কি একবার দেখে নিই। লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2πr/h। সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2πr × r+h। এটাকে আবার এরকম ভাবেও লেখে ভেঙে, দেখো গুণ করে এখানে লিখে দিয়েছি। এটা দিয়ে প্রথমে r কে গুণ করেছি, পেলাম 2πr², আর এটা দিয়ে পরে h কে গুণ করেছি, পেলাম 2πrh। আয়তনের সূত্র হচ্ছে πr²h। তিনটা সূত্রতেই আমরা দেখতে পাচ্ছি r, পাই আর h এগুলো সব আছে। পাই মানে 22/7, যেখানে যেখানে পাই লেখা আছে সেখানে 22/7 মান বসাতে পারবো। আর মানে ব্যাসার্ধের মান, অর্থাৎ অঙ্কটাতে দেখবে ব্যাসার্ধের মান দেওয়া আছে বা মান বের করতে হবে। আর বলতে ব্যাসার্ধটাকে বোঝায়, আর এইচ মানে হচ্ছে উচ্চতা, চোঙের যে উচ্চতা সেটা। এই তিনটা রাশির মান দিয়েই এই তিনটা সূত্র মান বের করে দেওয়া যায়, তিনটে পদের মানই বের করা যায়। এবার এটা করার সময় আমরা একটু মনে করে নেব পুরনো জিনিস, যেমন চোঙের এই মাথাটা একটা বৃত্ত, এটাও বৃত্ত, বৃত্তের ব্যাসার্ধ ৮। এবার বৃত্তের কিছু জিনিস আমরা একটু মনে করে নিই, যেমন বৃত্তের ক্ষেত্রফল। আমরা 9-এ শিখেছিলাম বৃত্তের ক্ষেত্রফল কি, πr²। আরেকটা জিনিস মনে করব, বৃত্তের পরিধি। বৃত্তের পরিধি কত, 2πr। এবার এগুলো কেন বললাম, কারণ কিছু অঙ্কতে দেখবো চোঙের ক্ষেত্রে ভূমিটা যেহেতু বৃত্ত, সে বৃত্তের অনেক সময় বলে দেবে এই ভূমির পরিধি দেওয়া আছে, বা বলে দেবে ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে, তারপরে অঙ্কটা করতে হবে। সেই সব ক্ষেত্রে বৃত্তের ক্ষেত্রফলের সঙ্গে চোঙের ক্ষেত্রফলের কোথায় মিল আছে একটু দেখে নিই। যেমন পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্রটা দেখো, এই 2πr, তার মানে কি এখানে বৃত্তের পরিধির কথা বলেছে। 2πr মানে ভূমির পরিধি। আবার আসো সমগ্র তলের ক্ষেত্রফল, এই সূত্রটা না দেখে আমরা এই পাশের ভেঙে দেওয়া অংশটা দেখি। যেমন এখানে দেখতে পাচ্ছি 2πrh, মানে এটা পার্শ্বতলের ক্ষেত্রফল, যেখানে 2πr মানে তো বৃত্তের পরিধি। পাশে দেখো এটা πr²। πr²টা কি, সেটা তো আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল, তাহলে এখানে বৃত্তের ক্ষেত্রফলটা ইনভলভ আছে। একই রকম আয়তনের ক্ষেত্রে তো দেখো বৃত্তের ক্ষেত্রফলটা ইনভলভ আছে। তাহলে
কোনো অঙ্ক করতে গেলে অনেক সময় আমাদেরকে ভূমির ক্ষেত্রফল বা ভূমির পরিধি বের করতে দিতে পারে বা বলে দেওয়াও থাকতে পারে, তখন আমরা এই জিনিসগুলোর রাশিগুলোর মানগুলোর সাহায্য নিব। পাশের 2 নম্বর ছবিটা দেখো, এটা একটা ফাঁপা চোঙের ছবি এঁকেছি। এই ছবিটা চোঙের জন্য চোঙের সূত্র এখানে লিখেছি। ফাঁপা চোঙেরও কিছু সূত্র এখানে দেওয়া আছে, সেই সূত্রগুলো লিখে ফেলি। আমরা ফাঁপা চোঙের আগে ছবিটা একবার দেখে নিই। যেমন দেখো, এই যে সবুজ দিয়ে এঁকেছি, এগুলো উচ্চতা। আর ফাঁপা চোঙটা মানে ভিতরটা খালি আছে, তাহলে এর দুটো বৃত্ত হবে, বাইরে একটা বড় বৃত্ত আর তার ভিতরে একটা ছোট বৃত্ত, তার ভিতরের অংশটা, ছোট বৃত্তের ভিতরের অংশটা খালি। তাহলে বড় বৃত্তর ব্যাসার্ধটাকে বড় হাতের আর, আর ছোট বৃত্তের ব্যাসার্ধটাকে ছোট হাতের আর, আর এই উচ্চতাকে এইচ ধরে আসবে আমাদের সূত্রগুলো। আসবো সূত্রতে। ফাঁপা চোঙের ভিতরের ও বাইরের বক্রতলের মোট ক্ষেত্রফল, সূত্র এটা 2 পাই ইন্টু বড় হাতের আর প্লাস ছোট হাতের আর ইন্টু এইচ। ফাঁপা চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই ব্র্যাকেটে আর প্লাস আর বড় হাতের আর প্লাস ছোট হাতের আর ইন্টু এইচ প্লাস 2 পাই ব্র্যাকেটে বড় হাতের আর স্কোয়ার মাইনাস ছোট হাতের আর স্কোয়ার। ফাঁপা চোঙের আয়তনের সূত্র হচ্ছে পাই ইন্টু বড় হাতের আর স্কোয়ার মাইনাস ছোট হাতের আর স্কোয়ার ইন্টু এইচ। সূত্রগুলো সব আমি খাতায় লিখে ফেলেছি। সূত্রগুলো তোমরাও ভালোভাবে খাতায় লিখে মুখস্থ করে নেবে, কারণ সূত্র না জানলে আমরা অঙ্কগুলো কিছুতেই করতে পারবো না। চলে আসি আমরা এবার উদাহরণের অঙ্কগুলোতে। আসছি প্রয়োগ 1। বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসের দৈর্ঘ্য 12 সেমি এবং উচ্চতা 21 সেমি হলে চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে হিসেব করে লিখি। ভূমির ব্যাসের দৈর্ঘ্য দিয়েছে, ব্যাসের দৈর্ঘ্য দিলে আমরা কখনো অঙ্কগুলো করতে পারবো না, আমাদেরকে ব্যাসার্ধের দৈর্ঘ্যের মানটা বের করে নিতে হবে। অর্থাৎ ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে 12, যেহেতু ব্যাসের দৈর্ঘ্য তাহলে 12/2 মানে 6 সেমি, উচ্চতা দেওয়া আছে 21 সেমি, আর পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে বলেছে। আমরা জানি পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 পাই আর এইচ। সেখানে পাই মানে তো 22/7, আর মানে এখানে দৈর্ঘ্য, ব্যাসার্ধের দৈর্ঘ্য সেটা তো 6, এবং এইচ মানে হচ্ছে উচ্চতা মানে 21। মান বসিয়ে কাটাকুটি করব, করে উত্তর বের করব। আচ্ছা, এবার তোমাদেরকে একটা কথা বলি, সূত্রগুলো বারবার তোমরা লিখবে, কারণ সূত্রগুলো লিখলেই সূত্র মুখস্থ হবে। এইভাবে যে ক্যালকুলেশন করে উত্তরটা বেরোবে সেটা আমাকে জানাবে। আসি প্রয়োগ নম্বর 2। যে চোঙের ভূমির পরিধি 44 মিটার এবং উচ্চতা 14 মিটার, তার পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে হিসেব করে লিখি। পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে বলেছে। পার্শ্বতলের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে 2 পাই আর এইচ। এবার আমি একটু আগেই তোমাদেরকে বলেছিলাম যে চোঙের ভূমিটা বৃত্তের মতন দেখতে, তো বৃত্তের পরিধির সূত্র এখানে বলে দিয়েছে। তো বৃত্তের পরিধির সূত্রটা জানি আমরা 2 পাই আর, তাহলে 2 পাই আর এর মান 44, আর উচ্চতা মানে এইচ এর মান বলে দিয়েছে 14, আর পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হয় হচ্ছে 2 পাই আর এইচ। তাহলে আমরা 2 পাই আর এইচ করলেই হয়ে যাবে উত্তর। 2 পাই আর এইচ করলে 44 আর 14কে গুণ করতে হবে, গুণ করলে উত্তর বেরিয়ে যাবে। 2 নম্বর প্রয়োগটা করে আমাকে দেখাবে। আসি 3 নম্বর অঙ্কটাতে। বলেছে একটি ঢাকনা সমেত চোঙাকৃতি জলের ট্যাঙ্কের ভূমির ক্ষেত্রফল 616 বর্গমিটার এবং উচ্চতা 21 মিটার। হিসেব করে ওই ট্যাঙ্কের সমগ্র তলের ক্ষেত্রফল লিখি। ট্যাঙ্কের সমগ্র তলের ক্ষেত্রফল লাগবে, কিন্তু বের করার জন্য আমাকে ব্যাসার্ধ আর উচ্চতা লাগে, কিন্তু ব্যাসার্ধ না দিয়ে আমাকে ভূমির ক্ষেত্রফল দিয়েছে আর উচ্চতা দিয়েছে। উচ্চতা মানে এইচ এর মান আমি পেয়ে গেলাম। ভূমির ব্যাসার্ধটাকে আমরা আর ধরি, তাহলে ভূমির ক্ষেত্রফল কত দাঁড়ায়? পাই আর স্কোয়ার, সেটার মান বলে দিচ্ছে 616। এখান থেকে ক্যালকুলেশন করব, করে আর স্কোয়ার সমান সমান এই পাশে আসলো, এদিকের স্কোয়ার উঠালে এদিকের বর্গমূল হয়, কাটাকুটি করে বর্গমূল করবে, আর এর মান দেখবে 14 বেরাচ্ছে। এবার বলেছে আমাকে সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে। সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। এই সূত্রটা আমি কেটে দিয়েছি, তোমরা লিখতে পারো, এটাতেই মান বসাতে পারো। আমি এই সূত্রতে মান বসালাম। মান বসাই 2 ইন্টু 22/7 ইন্টু আর এর মানটা 14, তারপরে 14 প্লাস এইচ মানে 21 করলাম। এটা ক্যালকুলেশন করবে, করে মান কত বেরোচ্ছে সেটা আমাকে জানাবে। আসবো 4 নম্বর অঙ্কটাতে। বলেছে যদি কোনো ঢাকনা সমেত চোঙাকৃতি পাত্রের ভূমির পরিধি 22 ডেকামি
এবং উচ্চতা 5 ডেকামি হয়, তবে ওই পাত্রের বাইরের সমগ্র তল রং করতে কতটা পরিমাণ জায়গা রং করতে হবে হিসেব করে লিখি। মানে আমাকে সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলেছে, যেখানে রং করা হবে। সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে গেলে আমার ব্যাসার্ধ আর উচ্চতা এইচ চাই। উচ্চতা 5 ডেকামি দিয়ে দিয়েছে, মানে এইচ এর মান আমরা জানি, আর এর মান আমরা এখান থেকে পাবো, কারণ ভূমির পরিধি মানে আমরা জানি 2πr। তবে 2πr এর মান দিয়েছে 22 ডেকামি, সেখান থেকে সমাধান করে আর এর মানটা বের করে নেব। আর এর মানটা একটু ক্যালকুলেশন করে বের করে তারপর আর এবং এইচ এর মান সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রতে তোমরা বসাবে, বেরিয়ে আসবে 4 নম্বর অঙ্কের উত্তর। একটু নিজেরা করে আমাকে উত্তরটা জানিও। চলে আসি 5 নম্বর প্রয়োগে। বলেছে একটি 1 নম্বর অঙ্ক, বলেছে একটি একমুখ খোলা লম্ব বৃত্তাকার পাত্রে সমগ্র তলের ক্ষেত্রফল 1447 বর্গ সেমি। পাত্রটির ভূমির ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি হলে উচ্চতা কত হবে হিসেব করে লিখি। 2 নম্বর, আবার পাত্রটি যদি দুই মুখ বন্ধ হতো তবে সমগ্র তলের ক্ষেত্রফল কত হতো হিসেব করে লিখি। 1 নম্বরে আমাকে বলেছে একটা মুখ খোলা, বাদবাকি যে অংশটা আছে তার সমগ্র তলের ক্ষেত্রফল বলে দেওয়া আছে। পাত্রটার ভূমির ব্যাসের দৈর্ঘ্য দিয়েছে, উচ্চতা বের করতে বলেছে। ব্যাসের দৈর্ঘ্য দিলে অঙ্ক হয় না, আমরা ব্যাসার্ধের দৈর্ঘ্যটা আগে বের করে নেব। দেখো ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করে নিয়েছে, 7 সেমি বেরিয়েছে, আর পাত্রটার উচ্চতা এইচ ধরে নিয়েছে। ধরে পাত্রটার ক্ষেত্রফল বের করি, মানে সমগ্র তলের ক্ষেত্রফল। একটা মুখ খোলা হওয়ার জন্য সমগ্র তলের ক্ষেত্রফলটা কিন্তু একটু অন্যরকম হবে। সূত্রটা আমরা একদম হুবহু বসাবো না, কারণ এখানে পাত্রটার একটা মুখ খোলা, সেই রকম একটা চোঙাকৃতি পাত্র। তার মানে তার বেঁকানো তলটা থাকবে আর ভূমিটা থাকবে, উপরের মুখটা খোলা। তার মানে ভূমির ক্ষেত্রফল মানে নিচের যে বৃত্ত আছে তার ক্ষেত্রফলের সূত্র, আর বক্রতলের ক্ষেত্রফল মানে 2πrh সেটা লিখব। সেই দুটোর মান লিখে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল পাবো। সেটা তো বলে দিচ্ছে 1474 বর্গ সেমি। তো এখানে বসাবো, সেটা সমান সমান করবো শর্তানুসারে করে। শর্তানুসারে সমান সমান করলে এইচ এর একটা মান বেরাবে। এখানে নিচে লেখা আছে যা, তাতে বোঝা যাচ্ছে 30 সেমি উত্তরটা বেরাবে। এবার আসছি 2 নম্বর অঙ্কটাতে, যেখানে বলেছে আবার পাত্রটি যদি দুই মুখ বন্ধ হতো তবে সমগ্র তলের ক্ষেত্রফল কত হতো হিসেব করে লিখি। এখন আমরা উচ্চতা জানি, ব্যাসার্ধ জানি 7 সেমি, উচ্চতা জানি 30 সেমি, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র বের করতে পারবো। আমরা 2πr × r+h সেই সূত্রতে মান বসালেও বের করতে পারি। আবার আরেকটা কাজ করতে পারি, আমাকে এখানে যেই বৃত্তটা দিয়ে যেই বৃত্তাকার পাত্রটা দিয়েছিল তার একটা মুখ খোলা ছিল, বাকিটার ক্ষেত্রফল আমাকে বলে দিয়েছিল যে 1474 বর্গ সেমি। আমরা যদি উপরের মুখটার ক্ষেত্রফল জুড়ে দিই তার সঙ্গে, তাহলে মোট ক্ষেত্রফল বেরিয়ে যাবে। অর্থাৎ পাত্রটার উপরিতলের ক্ষেত্রফল যোগ বাকি যে তলটা আছে তার মোট ক্ষেত্রফল, সেটা তো জানি 1474 বর্গ সেমি। আর উপরিতলের ক্ষেত্রফলের সূত্র মান বসাই, πr², সেখান থেকে পায়ের মান 22/7 আর আর হচ্ছে 7, তাহলে 7 এর স্কয়ার। ক্যালকুলেশন করে উত্তরটা বের করব 6 নম্বর অঙ্কটা। স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত একটি ড্রামের ভূমির ব্যাসের দৈর্ঘ্য 4.2 ডেসিমি। ব্যাসের দৈর্ঘ্য বললেই ওটাকে 2 দিয়ে ভাগ করে ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করে নেব, কারণ ব্যাসের দৈর্ঘ্য দিয়ে অঙ্ক করা যাবে না, ব্যাসার্ধের দৈর্ঘ্যের মান চাই। আর সমান সমান 4.2/2 করলে ব্যাসার্ধের দৈর্ঘ্য হয়ে যাবে। তারপরে বলেছে যদি ড্রামটি তৈরি করতে 112.20 বর্গ ডেসিমি চাদর লাগে। ড্রামটা তৈরি করতে, এবার ভালোভাবে ভেবে দেখো, স্টিলের পাতলা চাদর দিয়ে একটা ঢাকনা সমেত ড্রামটা তৈরি করেছে, মানে তার সমগ্র তলের ক্ষেত্রফল বলে দিয়েছে এটা। তবে ড্রামটির উচ্চতা কত হবে হিসেব করে লিখি। আমরা উচ্চতা এইচ ধরবো, ব্যাসার্ধের দৈর্ঘ্য এখান থেকে পেয়ে যাব। ব্যাসার্ধ দৈর্ঘ্য মানে আর এর মান আর এইচ দিয়ে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল বের করব। সেটা তো সমান সমান বলেছে এইটা। শর্তানুসারে সেই দুটোকে সমান করে দেব, করে সমাধানের মাধ্যমে এইচ এর মানটা বের করে ফেলব। এবার আসছে অঙ্কের আরেকটা পার্টে, সেখানে বলেছে আবার 1 বর্গ মিটার স্টিলের দাম 25 টাকা হলে ড্রামটি তৈরি করতে কত খরচ হয়েছিল হিসেব করি।
এবার ড্রামটাতে কত খরচ হয়েছে সেটা বের করবো। ড্রামটা পুরো তৈরি করতে মানে সমগ্র তলের ক্ষেত্রফলটাই আবার লাগবে। 1 বর্গমিটারের দাম এত, তাহলে অত বর্গমিটারের দাম কত হবে সেটা বের করতে হবে। এবার সমগ্র তলের ক্ষেত্রফলটা বলেছে এত বর্গ ডেসিমি, এখানে বলেছে বর্গমি, এখানে বলেছে বর্গ ডেসিমি। এবার আমরা একটা জিনিস শিখব যে ডেসিমিটার দিয়ে বা মিটার দিয়ে যে কোনো একটাতে নিয়ে আসতে হবে। তো ডেসিমিটার দিয়ে মিটারে আসতে গেলে আমরা 10 দিয়ে ভাগ করি, বর্গ ডেসিমিকে বর্গ মিতে আনতে গেলে 2 বার 10 দিয়ে ভাগ করব, অর্থাৎ 100 দিয়ে ভাগ করব। এই রাশিটাকে 100 দিয়ে ভাগ করলে এটা বর্গ মিটার হয়ে যাবে। তখন আমরা 1 বর্গ মিটার স্টিলের দাম 25 টাকা, এবং 100 দিয়ে ভাগ করার পর যেটা বেরাবে, এখানে আমরা দেখে বুঝতে পারছি 1.122 বেরাবে। তো অত বর্গ মিটার স্টিলের দাম কত ক্যালকুলেশন করলে উত্তর বেরিয়ে চলে আসবে। অঙ্কটা নিজেরা করবে। চলে আসি 7 নম্বর অঙ্কটাতে। বলেছে যদি গ্লাসের ভূমির ব্যাসের দৈর্ঘ্য 11.2 সেমি, ব্যাসের দৈর্ঘ্য 2 দিয়ে ভাগ করব তাহলে বেরাবে ব্যাসার্ধের দৈর্ঘ্য, এবং উচ্চতা 15 সেমি হয়, তবে ওই গ্লাসে কত জল ধরবে হিসেব করে লিখি। গ্লাসে জল ধরবে তার মানে ব্যাপারটা বুঝে দেখো, পুরো গ্লাসটা ভর্তি করে জল, তার মানে তার আয়তন বের করতে বলেছে। আমরা গ্লাসটির আয়তন বের করে ফেলেছি, পাই আর স্কোয়ার এইচ। দেখো আর এর মানটাকে ব্যাসের মান দিয়েছিল, ওই জন্য 2 দিয়ে ভাগ করেছি, আর এর মান এখানে পেয়ে গেলাম, আর 15 সেমি ছিল, মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করলে উত্তর বেরাবে। আসি 8 নম্বর অঙ্কটাতে। কি বলেছে? 2 মুখ খোলা লোহার তৈরি একটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা 42 সেমি, এইচ বলে দিয়েছে। চোঙটি 1 সেমি পুরু এবং তার বহির্ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি হলে চোঙটিতে কত পরিমাণ লোহা দিয়ে তৈরি তা হিসেব করি। কত পরিমাণ লোহা মানে লোহার আয়তন জানতে চেয়েছে, অর্থাৎ ফাঁপা চোঙের আয়তন জানতে চেয়েছে। চোঙটা 1 সেমি পুরু, ছবিটা ভালো করে দেখো, এটা চোঙ 1 সেমি পুরু মানে এইটুকুনটা পুরুটা, আর বহির ব্যাসের দৈর্ঘ্য 10 সেমি। বহির ব্যাস মানে বাইরের ব্যাসটা বলেছে। ও বাইরের ব্যাস দিয়ে অঙ্ক হবে না, বাইরের ব্যাসার্ধ লাগবে। তার মানে 10কে 2 দিয়ে ভাগ করব, ব্যাসার্ধ পেলাম, তার মানে বাইরের ব্যাসার্ধ 10। আবার এইটুকুনটা কত পুরু সেটা বলে দেওয়া আছে, সেটা বলেছে 1 সেমি। তাহলে এটা 5 সেমি হলে 5 থেকে 1 বাদ দিলে হবে 4 সেমি ভিতরের ব্যাসার্ধের দৈর্ঘ্য। ভিতরের ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করেছে 4 সেমি। এবার আয়তনের সূত্র আমরা জানি, ফাঁপা চোঙের আয়তনের সূত্র হয় হচ্ছে পাই ইন্টু আর বড় হাতের আর স্কোয়ার মাইনাস ছোট হাতের আর স্কোয়ার ইন্টু এইচ। মানগুলো বসাবো, ক্যালকুলেশন করলে উত্তর বেরিয়ে যাবে। প্রত্যেকটা অঙ্কের কিন্তু ক্যালকুলেশনের উত্তর আমি বলিনি, উত্তরগুলো তোমরা বের করে আমাকে জানাবে। চলে আসি 9 নম্বর অঙ্কটাতে। কি বলেছে? দুমুখ খোলা ফাঁপা লম্ব বৃত্তাকার চোঙের ভিতরের ও বাইরের রং করলে কতটা পরিমাণ জায়গা রং করতে হবে হিসেব করে লিখি। অর্থাৎ ভিতরের আর বাইরের মোট বক্রতলের ক্ষেত্রফল জানতে চেয়েছে। বক্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, শিখেছি, সেই সূত্রতে মান বসাবো, ক্যালকুলেশন করবো, উত্তর বেরিয়ে আসবে। আশা করি করতে পারবে। আসছি 10 নম্বর অঙ্ক। বলেছে একটি ফাঁপা লম্ব বৃত্তাকার চোঙাকৃতি লোহার নলের বহির ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি এবং অন্তঃব্যাসার্ধের দৈর্ঘ্য 4 সেমি। নলটির সমগ্র তলের ক্ষেত্রফল 1188 বর্গ সেমি হলে নলটির দৈর্ঘ্য কত? অর্থাৎ উচ্চতাটা জানতে চেয়েছে। উচ্চতা ধরে নেব এইচ। বহির ব্যাসার্ধের দৈর্ঘ্য মানে বড় হাতের আর এর মান 5 বলে দেওয়া আছে। অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্য মানে ছোট হাতের আর এর মান 4 দেওয়া আছে। সমগ্র তলের সূত্র আমরা জানি, এখানে R1 R2 দিয়ে করেছি, তোমাদেরকে আমি বড় হাতের আর ছোট হাতের আর দিয়ে বুঝিয়েছি। সেই সূত্রটা লিখবে, সেই সূত্রটার মান সমান সমান হবে 1188। মানগুলো বসাবে, এইচ কে এইচ ধরেছি বলে ওখানে এইচই লেখা থাকবে। মান বসিয়ে ক্যালকুলেশন করলে এইচ এর মান 20 সেমি বেরিয়ে আসবে। আসবো 11 নম্বর অঙ্কটাতে। বলেছে 6 মিটার লম্বা একটি লম্ব বৃত্তাকার চৌঙাকৃতি লোহার ফাঁপা পাইপের ভিতরের ও বাইরের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে 3.5 সেমি এবং 4.2 সেমি হলে পাইপটিতে কত লোহা আছে তা হিসেব করে লিখি। 1 ঘন ডেসিমি লোহার ওজন 5 কেজি কিগ্রা হলে পাইপটির ওজন কত হিসেব করে লিখি।
এবার এখানে দেখো মিটার, সেন্টিমিটার, সেন্টিমিটার, ঘন ডেসিমিটার আছে। এতগুলো এককে থাকলে অঙ্ক করতে অসুবিধা হবে। আমরা এক কাজ করি, ঘন ডেসিমি থাকার জন্য আমি সবাইকে ডেসিমিতে নিয়ে যাই। তার মানে 6 মিটার হয়ে যাবে 60 ডেসিমিটার। 3.5 সেমি হয়ে যাবে 10 দিয়ে ভাগ আরও, মানে 0.35 সেমি। আর এটাও হয়ে যাবে 0.42 সেমি। পরের ঘন ডেসিমিটার ঠিক আছে, ওটাই থেকে গেল। এবার বলেছি কি ফাঁপা লোহার ভিতরের ও বাইরের ব্যাসের দৈর্ঘ্য। ব্যাসের দৈর্ঘ্য বলে দিলে আমরা ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করে নিব। মানে ভিতরেরটা ভালো করে দেখবে, ছোট আর এর মান হবে 0.35 ডেসিমি। সেটাকে ব্যাসের মান, সেটাকে 2 দিয়ে ভাগ করলে পাবো হচ্ছে ব্যাসার্ধের মান। একই রকম ভাবে 0.42 ডেসিমিকে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো বাইরের ব্যাসার্ধের মান, মানে বড় হাতের আর এর মান। এইচ এর মান হচ্ছে 6 মিটার, মানে 60 ডেসিমি। সেখান থেকে আমরা আয়তন বের করতে পারবো পাইপটির, যেহেতু আমরা সূত্রটা জানি। বেরিয়ে আসবে কতটা লোহা আছে। এবার বলেছে 1 ঘন ডেসিমি লোহার ওজন 5 কেজি, তাহলে অত ঘন ডেসিমি লোহার ওজন কত ক্যালকুলেশন করলেই বেরিয়ে আসবে। আসছি 12 নম্বর অঙ্কটাতে। কি বলেছে, একটি চোঙের ভূমির ক্ষেত্রফল 13.86 বর্গ সেমি, উচ্চতা 8 মিটার এবং হলে চোঙের আয়তন হিসেব করে লিখি। চোঙের আয়তন বের করার জন্য ভূমির ক্ষেত্রফল বলেছে আর উচ্চতা বলেছে। আমার লাগে আয়তন বের করতে আর এর মান। তা আমরা জানি ভূমির ক্ষেত্রফল মানে পাই আর স্কোয়ার, সেটার মান হচ্ছে 13.86। সেখান থেকে সমাধান করে আর এর মানটা ক্যালকুলেশন করে বের করব। আর এর মান পেলাম, উচ্চতা এইচ 8 মিটার বলে দেওয়া আছে। সেই মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করলেই চোঙের আয়তন বেরিয়ে আসবে। হয়ে গেল 12 নম্বর অঙ্ক। চলে আসি 13 নম্বর। বলেছে যে চোঙের ভূমির পরিধি এত সেমি এবং উচ্চতা এত সেমি, তার আয়তন কত হিসেব করি। পরিধি মানে তো 2 পাই আর, 2 পাই আর এর মান বলেছে 15.4 আর এইচ এর মান হচ্ছে 10। 2 পাই আর এর মান 15.4 এর থেকে সমাধান করে আর এর মান বের করব। উচ্চতা এইচ এর মান দেওয়া আছে, আয়তনের সূত্রতে মান বসাবো, হয়ে যাবে অঙ্ক। 14 নম্বর অঙ্ক। 11 সেমি বহির পরিধি বিশিষ্ট 105 সেমি লম্বা টিউবলাইটের কাজ যদি 0.2 সেমি পুরু হয়, তবে 5টি টিউবলাইট তৈরি করতে কত ঘন সেমি কাঁচ লাগবে হিসেব করে লিখি। অঙ্কটাতে যেহেতু কত ঘন সেমি কাঁচ লাগবে জানতে চাইছে, তাই টিউবলাইটকে আমরা ফাঁপা চোঙের মতন কল্পনা করব। এবার ভালোভাবে দেখো, আমরা টিউবলাইটের বহির ব্যাসার্ধের দৈর্ঘ্যকে R1 ধরে নিচ্ছি, অন্তর ব্যাসার্ধের দৈর্ঘ্যকে R2 ধরছি, উচ্চতাকে H ধরছি। এবার দেখো, আমরা এটাকে আর বড় হাতের আর ধরেও করতে পারতাম, যেহেতু উদাহরণে আমাদের R1 R2 ধরে করেছে, আমি সেইভাবেই বুঝাচ্ছি। এবার R1 যদি বহির ব্যাসার্ধের দৈর্ঘ্য হয় আর আমাকে বলেছে 11 সেমি বহির পরিধি বিশিষ্ট, মানে চোঙের যে বাইরের পরিধিটা, মানে বাইরের যে বৃত্ত আছে সেই পরিধিটা, বাইরের বৃত্ত মানে তার পরিধি মানে 2 পাই আর। তো বাইরের বৃত্তের ব্যাসার্ধটা আমরা জানি R1, তাই জন্য 2 পাই R1 সেটা সমান সমান 11 বলে দিয়েছে। সেটা সমান সমান 11 করে সমাধানের মাধ্যমে R1 এর মান বের করি। এই মানটা আমরা দশমিকে বের করে নিচ্ছি। এবার বলেছে টিউবটার কাজ যদি 0.2 সেমি পুরু হয়। এতটা পুরু কথাটা এই কারণেই বলেছে যাতে আমরা অন্তর ব্যাসার্ধের দৈর্ঘ্যটা বের করতে পারি। এবার অন্তর ব্যাসার্ধের দৈর্ঘ্য R2 এর মান তাহলে কি হবে, এই যে বাইরের যে ব্যাসার্ধ তার থেকে যতটা পুরু সেটা বাদ দিব, তাহলে বেরাবে অন্তর ব্যাসার্ধের দৈর্ঘ্য। এবার প্রত্যেকটা টিউবলাইটের আয়তন বের করি, কারণ কত ঘন সেমি কাঁচ লাগবে। ঘন সেমি কথাটা থেকে বোঝাচ্ছে যে কতটা আয়তনের কাঁচ লাগবে সেটা জানতে চেয়েছে। প্রত্যেকটা টিউবলাইটের কাচের আয়তন বের করছি। সূত্র আমরা লিখে দিয়েছি আগেই, সূত্রতে মান বসিয়ে নিব। মান বসিয়ে সমাধান করে দেখব, এটা হবে 217.8 ঘন সেমি। এখানে বলেছিল 5টা টিউবলাইটে কত ঘন সেমি কাঁচ লাগবে, তাই 5 দিয়ে গুণ করব, বেরিয়ে আসবে উত্তরটা। ক্যালকুলেশন করে তোমরা জানাইও। চলে আসি 15 নম্বর অঙ্কটাতে। বলেছে একটি ছিদ্র দিয়ে জাহাজের খোলে 110 কিলোলিটার জল ঢুকেছে।
ছিদ্রটি বন্ধ করার পর জল নিকাশের জন্য একটি পাম্প লাগানো হয়েছে। পাম্পটির পাইপের ব্যাসের দৈর্ঘ্য 10 সেমি এবং চালু অবস্থায় জলের গতিবেগ মিনিটে 350 মিটার হলে সমস্ত জল নিকাশ করতে পাম্পটি কতক্ষণ চালু রাখতে হবে হিসেব করে লিখি। উদাহরণে অঙ্কটা একটু স্টেপ জাম্প করে ছোট করে করেছে, তোমাদেরকে আমি আস্তে আস্তে এক্সপ্লেন করছি এটা কিভাবে হলো, তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। যেমন দেখো 110 কিলোলিটার জল ঢুকেছে, মানে লিটারে জল ঢুকেছে, এত লিটার জল ঢুকেছে। কিলোলিটারকে আমরা লিটারে প্রকাশ করব অঙ্কটা করার জন্য। একই রকম ভাবে পাম্পটির পাইপের ব্যাসের দৈর্ঘ্য বলেছে 10 সেমি। ব্যাসের দৈর্ঘ্য দিয়ে অঙ্ক হয় না, ব্যাসার্ধের দৈর্ঘ্য লাগে, তাই 10/2 করলে বেরাবে ব্যাসার্ধ, আর এর মান হচ্ছে 10/2 সেমি। চালু অবস্থায় জলের গতিবেগ মিনিটে 350 মিটার। 350 মিটার যদি জল বেরায় তার মানে 1 মিনিটে মোট কতটা উচ্চতার জল বেরাবে? 350 মিটার। সমস্ত জল নিষ্কাশন করতে পাম্পটি কতক্ষণ চালু রাখতে হবে হিসেব করে লিখি। আমরা 1 মিনিটে কতটা জল বের করা যায় সেটা আগে বের করব। পাইপের মুখ দিয়ে 1 মিনিটে জল যেটা বের হয় সেটা হবে সেই পাইপের 1 মিনিটের আয়তন, অর্থাৎ 1 মিনিটে পাম্পটা থেকে জল নিষ্কাশন হয়। পাইপের আয়তন বের করি। পাইপের আয়তনের সূত্র কি? চোঙের আয়তন মানে পাই আর স্কোয়ার এইচ। পাই মানে 22/7, আর স্কোয়ার মানে ব্যাসার্ধ। আচ্ছা, এটা আছে সেমি, এটা আছে মিটার, এটা আছে লিটার। লিটারের অঙ্ক থাকলেই আমরা সেমি বা মিটারে রাখবো না, সেটাকে ডেসিমিটারে নিয়ে যাব। অর্থাৎ সেন্টিমিটার যেটা বেরিয়েছিল 10/2, এটা ব্যাসার্ধের মান ছিল। এই দুইটা ব্যাসার্ধ লিখেছি কেন? পাই আর স্কোয়ার হয়, তো সূত্রটা হয় পাই আর স্কোয়ার এইচ। পাই মানে 22/7, আর স্কোয়ার মানে 10/2, 10/2। এই দুটোই সেন্টিমিটারে ছিল, এদেরকে আমরা ডেসিমিটারে নিয়ে যাব। ডেসিমিটারে নিয়ে গেলে এটাকেও 10 দিয়ে ভাগ, এটাকেও 10 দিয়ে ভাগ, অর্থাৎ 100 দিয়ে ভাগ আসলো এইটুকুনটা। তারপরে আসছে এইচ, 350 মিটার। মিটারে রাখলে হবে না, ডেসিমিটারে নিয়ে যেতে হবে। 10 দিয়ে গুণ করব, ডেসিমিটারে প্রকাশ হবে, হলো 3500। সবাইকে ডেসিমিটারে প্রকাশ করেছি, তাই ঘন ডেসিমিটার লিখলাম। ঘন ডেসিমিটার মানে লিটার। ক্যালকুলেশন করলে এত ঘন ডেসিমি উত্তর বেরাচ্ছে, এত ঘন ডেসিমি মানে এত লিটার। এবার এটা 1 মিনিটে এত লিটার জল বেরোয়। আমাকে বলেছে 110 কিলোলিটার জল বের করতে কত সময় লাগে। 110 কিলোলিটারকে আমরা 1000 দিয়ে গুণ করে ফেলবো, মানে 4টা শূন্য হয়ে গেল 11-র পরে। তাহলে এত লিটার জল বের করতে কত সময় লাগবে বললে 1 মিনিটে যে লিটার বেরোয় সেটা দিয়ে ভাগ করলেই বেরিয়ে যাবে কত মিনিটে পাম্পটির সমস্ত জল নিষ্কাশন হবে। হয়ে গেল 15 নম্বর অঙ্ক। 15 নম্বরের মতন আসছে 16 নম্বর অঙ্কটাতে। বলেছে 5 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতির ট্যাঙ্ক জলপূর্ণ আছে। 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি পাইপ দিয়ে যদি মিনিটে 225 মিটার বেগে জল বের করা হয় তাহলে 45 মিনিটে ট্যাঙ্কটির সমস্ত জল বেরিয়ে যায়। ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য হিসেব করে লিখি। ব্যাসের দৈর্ঘ্য তো বের করতে পারি না, আমরা ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করব, আর 2 দিয়ে গুণ করলেই হয়ে যাবে ব্যাসের দৈর্ঘ্য। আমরা ধরে ফেলি ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য আর মিটার। এবার আর মিটার হচ্ছে ব্যাসার্ধের দৈর্ঘ্য, আর 5 মিটার হচ্ছে উচ্চতা। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য আর উচ্চতা দিয়ে আমরা চোঙটার আয়তন পেয়ে যাব, অর্থাৎ কতটা জল পূর্ণ আছে সেটা পাবো। এবার সেই সম্পূর্ণ জলটা পাইপ দিয়ে 45 মিনিটে বের করে দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা এখানে বের করব এবার পাইপের আয়তন। 1 মিনিটে যে পাইপ দিয়ে জল যাচ্ছে সেই পরিমাণ জলের আয়তন আগে বের করি। 1 মিনিটে যায় এত দৈর্ঘ্যের উচ্চতার জল, মানে উচ্চতা হবে 225, আর 8 সেমিটা বলেছে ব্যাসের দৈর্ঘ্য। ব্যাস দিয়ে অঙ্ক হয় না, 2 দিয়ে ভাগ করবো, অর্থাৎ 4 সেমি হয়ে যাবে ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে পাইপের 1 মিনিটে যেই জল বেরায় সেটা বের করব, সেটা হবে 1 মিনিটে পাইপের আয়তন, জলের আয়তন।
সেই সূত্রটা আমরা জানি পাই আর স্কোয়ার এইচ। আর এর মান হচ্ছে 8/2 মানে 4, আর এইচ এর মান হচ্ছে 225। সেই দুটোর সাহায্য নিয়ে 1 মিনিটে যতটা জল বেরোয় সেটা বের করব। তাকে 45 দিয়ে গুণ করলে 45 মিনিটে কতটা জল বেরোয় সেটা বের করব। 45 মিনিটে যেই জল বেরোয় সেটাই তো ট্যাঙ্কের আয়তন, যেটা আগেই আমরা আর দিয়ে একটা বের করে রাখবো। সেই আয়তন আর এই আয়তন সমান, শর্তানুসারে সেই দুটোকে সমান সমান করলে আমরা আর এর মান পেয়ে যাব। আসি লাস্ট অঙ্ক, 17 নম্বর অঙ্কটা বলেছে তামার তৈরি একটি আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 11 সেমি, 9 সেমি এবং 6 সেমি। আয়তঘনটিকে গলিয়ে 3 সেমি দৈর্ঘ্যের ব্যাসের এবং 1/4 সেমি পুরু কতগুলো মুদ্রা তৈরি করা যাবে হিসেব করি। অঙ্কটা বুঝতে আমরা একটা মুদ্রা আগে নিয়ে নিই। মুদ্রা মানে কয়েন। হ্যাঁ, একটা কয়েন কিন্তু একটা লম্ববৃত্তাকার চোঙ। কিভাবে দেখো, দুই পাশে দুটো তল যেগুলো বৃত্তের মতন বা বৃত্ত, আর এই যে দেখছো সরু করে যেটা আছে সেটা তার উচ্চতা। এখানে তো উচ্চতা বলে না, এটাকে পুরু বলে। এতটা পুরু, এত সেমি পুরু। এবার অঙ্কটাতে আমাকে একটা আয়তঘনকে গলিয়ে কয়েন বানাতে বলেছে। কতগুলো কয়েন পাওয়া যাবে সেটা জানতে চেয়েছে। তো আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গলালে আমরা সেই আয়তনটা পেয়ে যাব। দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা করলে পাবো আয়তঘনের আয়তন। আমরা গুণ আকারে লিখব, গুণ করে সংখ্যায় মান বের করব না, যাতে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হয়। এবার মুদ্রা যেহেতু একটা লম্ববৃত্তাকার চোঙ, তার আর মুদ্রার ব্যাসের দৈর্ঘ্য দিয়েছে 3 সেমি। ব্যাসের দৈর্ঘ্য দিয়ে তো আমরা অঙ্কটা করতে পারি না, আমাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য লাগবে, মানে 3/2 করলে ব্যাসার্ধের দৈর্ঘ্য পাবো। আর উচ্চতা বলেছে 1/4 সেমি পুরু, মানে উচ্চতাটা হবে 1/4 সেমি। তাহলে প্রত্যেকটা মুদ্রার আয়তন কত হবে? পাই আর স্কোয়ার এইচ মানে 22/7 ইন্টু আর মানে 3/2, 3/2 ইন্টু এইচ মানে 1/4 ঘন সেমি হয়ে গেল মুদ্রার আয়তন। এইবার এই আয়তঘনের আয়তনকে গলিয়ে মুদ্রা তৈরি করেছে, তাতে বলেছে কয়টা মুদ্রা পাওয়া যাবে। আমরা করব কি, মোট আয়তনকে কয়েনের আয়তন দিয়ে ভাগ করব, তাহলে কতগুলো মুদ্রা পাওয়া যাবে সেটা বেরিয়ে যাবে। ক্যালকুলেশন করেছে 336টি মুদ্রা পাওয়া যাবে। হয়ে গেল উত্তর। এইভাবে আমরা লম্ববৃত্তাকার চোঙের সব উদাহরণের অঙ্ক বুঝে ফেললাম। পরের ভিডিওতে আমরা অনুশীলনের অঙ্কগুলো করব।